নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। গুড মর্নিং। গণতন্ত্রের দুটি মেইন পিলার হচ্ছে যে কোনো দেশের একটি বিচার ব্যবস্থা আর একটি গণমাধ্যম, অর্থাৎ সংবাদপত্র, মিডিয়া, যারা স্বাধীনভাবে যে কোনো দেশের একটা গণমাধ্যম যেরকম স্বাধীনভাবে যে কোনো দেশের সরকারের পক্ষে হোক বিপক্ষে হোক সংবাদপত্র জনগণের সামনে জনগণের সামনে তুলে ধরে, বিচার ব্যবস্থাও সেরকম। যদি কোনো কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে সরকারের পক্ষে বা বিপক্ষে, সেখানে তারা বিচার চাইতে যেতে পারে। এখন বাংলাদেশের পরিস্থিতিটা দেখুন। গতকাল চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে, তার এগেনস্টে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি, এবং যারা দাঁড়ানোর চেষ্টা করেছিল তাদের হুমকি দেওয়া হয়েছে এর আগে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে, এবং একজনকে তো এমন মারা হয়েছে আইনজীবীকে, সে হসপিটালাইজড হয়ে গেছিল, আইসিইউতে ভর্তি ছিলেন। যাই হোক, তার পক্ষের আইনজীবীকে কোনো নেওয়া যাওয়ায় তার শুনানি কিন্তু, এই জামিনের শুনানি পিছিয়ে গেল 2রা জানুয়ারি অবধি। গতকাল রবীন্দ্র ঘোষ নামের একজন আইনজীবী তার এই রাষ্ট্রদ্রোহ মামলার এগেনস্টে শুনানির জন্য তিনি আবেদন করেছিলেন, এবং তার যাতে জামিনের আবেদন এগিয়ে আসে তার জন্য তিনি কিন্তু আবেদন করেছিলেন কোর্টে, এবং কোর্টের বিচারক কিন্তু শোনার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু অন্যান্য আইনজীবী যারা রয়েছে, সেই আইনজীবীরা কিন্তু এর বিরোধিতা শুরু করে, এবং বিরোধিতা শুরু করার পরে কিন্তু তিনি কোর্ট জানিয়ে দেয় যে এই শুনানি এখন শোনা যাবে না, এটা শুনানি না, আবার 2 তারিখে যেটা নির্ধারিত ডেট রয়েছে সেখানে তখনই শুনানি হবে। এবং এই সম্পর্কিত প্রশ্ন করা হলে সেখানকার এক আইনজীবী যারা বিরোধ করছিল তাকে প্রশ্ন করা হলে তখন তিনি জানান যে অ্যাডভোকেট এই মামলার সপক্ষে দাঁড়ানোর জন্য আবেদন করেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর, তিনি কিন্তু কোনো ওকালতনামা জমা দেননি, অর্থাৎ তিনি আইনত তার পক্ষে বলতে পারেন না বা দাঁড়াতে পারেন না, সেই জন্য বিরোধিতা করা হয়েছিল। অর্থাৎ কিন্তু রবীন্দ্র ঘোষ নামে যে আইনজীবী দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি একজন সিনিয়র আইনজীবী, আমি স্বাক্ষর করে চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে আমি লড়ার জন্য আবেদন করেছিলাম কোর্টে। কিন্তু সেখানকার বেশ কিছু আইনজীবী কোর্ট রুমে বিরোধিতা শুরু করে, এবং তার জন্য জাজ ভয়ে কিন্তু শুনানি পিছিয়ে দিতে বাধ্য হয়। অর্থাৎ আপনারা দেখেছেন এর আগেও বাংলাদেশে এরকমও ঘটনা ঘটেছে যে বিচারককে ডিম ছুঁড়ে মারা হয়েছে বিচারের রায় তার পক্ষে যায়নি বলে। এই হচ্ছে একটি দেশের, স্বাধীন দেশ যারা দাবি করে, তাদের বিচার ব্যবস্থার অবস্থা। গতকাল আরেকটি নিউজ বেরিয়েছে, যেখানে আমি আরেকটি বললাম গণতন্ত্র আরেকটি পিলার হচ্ছে গণমাধ্যম বা মিডিয়া। সেখানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, এবং সাংবাদিকতার জন্য সবথেকে বিপজ্জনক স্টেট হিসাবে বা দেশ হিসাবে কিন্তু বাংলাদেশকে বলা হয়েছে। এর আগেও আমরা দেখেছি সংবাদপত্রের বিভিন্ন সাংবাদিককে কিন্তু ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে, বিভিন্ন মামলা দেওয়া হয়েছে এমন কাউকে যে মামলায় হয়তো তারা দোষী নয়, খুনের মামলা দেওয়া হয়েছে, অথচ দেখা গেছে যার এগেনস্টে খুনের মামলা দেওয়া হয়েছে তিনি হয়তো জীবিত, পরবর্তীকালে সেটা উঠে এসছে। এবং অনেক ভুয়ো মামলা দেওয়া হয়েছে, এবং অনেক অ্যাক্রিডিটেশন কার্ড সাংবাদিকতার সেটা বাতিল করা হচ্ছে প্রচুর। অথচ বাংলাদেশের যে স্পাইনলেস গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট, সে কিন্তু চুপ। এর এগেনস্টে আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু কথা উঠেছে, তো তৎপরেও কিন্তু এই গভর্নমেন্ট চুপ, এবং এই জঙ্গি গভর্নমেন্ট কিন্তু কোনো স্টেটমেন্ট এর এগেনস্টে দেননি। তো যে খবরটি উঠে এসছে যে সাংবাদিকতার জন্য বিপজ্জনক বাংলাদেশ, সেখানে বলা হচ্ছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের প্রতিবেদনে বাংলাদেশের এই ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেছে।
বৃহস্পতিবার 2024 রাউন্ড আপ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। সেখানে তারা জানিয়েছে চলতি বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন 54 জন সাংবাদিক। তাদের মধ্যে 5 জন মারা গিয়েছেন বাংলাদেশে। এই সাংবাদিকদের হত্যা করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। কি ভয়াবহ চিন্তা করুন। এই সংস্থার প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের নামের তালিকায় শীর্ষে আছে প্যালেস্তাইন। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরএসএফের ডিরেক্টর জেনারেল তিবো ব্রুটিয়েন। এই প্রতিবেদন অনুসারে চলতি বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে যে হিংসা ছড়ায় তাতে 5 জন সাংবাদিক মারা গিয়েছেন। ঢাকায় নিরাপত্তা বাহিনী এবং আন্দোলনকারী মধ্যে সংঘর্ষ চলার সময় মৃত্যু হয় ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসানের। শেখ হাসিনা সরকারের পতনের পরে সাংবাদিকরা সেখানে আক্রমণের শিকার হয়েছেন। তাদের মতে সাংবাদিকদের কাকতালীয়ভাবে টার্গেট করা হয়নি, গণ অভ্যুত্থানের পর সেন্সর করা এবং যাতে এই খবর প্রকাশিত না পায় সেই লক্ষ্য নিয়েই এই আক্রমণ করা হয়। মানে ইচ্ছাকৃতভাবে সরকারের বিপক্ষে যেন কোনো খবর না ছড়ায়। এরই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আরএসএফ। তারা জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। গত 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 165তম। এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। তার আগের বছর বাংলাদেশে ছিল 163তম। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে একাধিক সংবাদ মাধ্যমে হামলা হয়েছে। সেখানে কয়েকজন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা হয়েছে, পাশাপাশি হত্যা মামলার আসামি করা হয়েছে। এই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। অর্থাৎ আপনারা দেখলেন যে কীভাবে গণমাধ্যমের কন্ট্রোল করা হয়েছে। যে সংবাদ সরকারের বিপক্ষে গেছে, হয় তাদেরকে কেস দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, নালে সেন্সার করা হয়েছে সেই খবর। অর্থাৎ স্বাধীন গণমাধ্যম, স্বাধীন বিচার ব্যবস্থা বলে বাংলাদেশের কিছু অবশিষ্ট নেই। এবং তারা গণতন্ত্র, স্বাধীনতা, আমরা স্বাধীন হয়েছি, আমরা গণতন্ত্রকামী দেশ বলে দাবি করছে। অথচ ইন্টারন্যাশনাল নিউজ বা এজেন্সির মাধ্যমে কিন্তু বিভিন্ন খবর উঠে আসছে যে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম সূচক সর্বনিম্ন দক্ষিণ এশিয়ায়। অর্থাৎ এখন ভাবতে হবে বাংলাদেশের নাগরিকদের তারা কি করতে চান। দেশটি কিন্তু একদম ঘোষিত জঙ্গিদের হাতে চলে গেছে। ঘোষিত জঙ্গি কার্যকলাপ তো চলছেই। ভারতবর্ষের এগেনস্টে বিভিন্ন রকম থ্রেট দেওয়া হচ্ছে, অনৈতিকভাবে থ্রেট দেওয়া হচ্ছে। অথচ একাধারে দাবি করা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাচ্ছে, যেটা কোনোদিনও নয়। সবথেকে বড় বিষয়, ভারত একটি জিনিস বলছে, হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করো, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করো। দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং ভারত গণতান্ত্রিকগামী দেশ, সর্বধর্ম সমন্বয়ে এখানে বসবাস করে এবং হিন্দুদের সংখ্যাধিক্য থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু হিন্দুদের জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ভারতবর্ষ। সেখানে হিন্দুদের উপর যে কোনো দেশে যদি অত্যাচার হয় সেটা কিন্তু ভারতবর্ষ প্রতিবাদ করে এসছে, প্রতিবাদ করবে। এখানেও কোনো দ্বিমত নেই। সেই জন্যই ভারতবর্ষে একটি কনসার্ন, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হোক। ব্রিটেনও করেছে, আমেরিকাও করেছে স্টেট ডিপার্টমেন্ট থেকে এর প্রতিবাদ। দ্বিতীয়ত, এরা যে ভারত দখল করব, ত্রিপুরা দখল করব, বাংলা দখল করব, বিহার দখল করব, বারংবার যে বলে যাচ্ছে এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব আঘাত করছে, সেখানে নাক গলানো হচ্ছে না। অর্থাৎ এরা পুরো একটি পাগলের দেশ হয়ে গেছে, যেখানে না আছে কোনো গণতন্ত্র, না আছে কোনো বিচার ব্যবস্থা, না আছে কোনো গণমাধ্যমের স্বাধীনতা, না আছে কোনো মানুষের স্বাধীনতা, না আছে ধর্মচারণের স্বাধীনতা, কিচ্ছু নেই। এটা যে একটি ঘোষিত জঙ্গি দেশ হিসাবে পরিগণিত হয়েছে এবং আরও হবে, বিশ্বের কাছে আরও ব্ল্যাকলিস্টেড হবে এই দেশ, সেটা কিন্তু একদম স্পষ্ট। এবং এর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশিদের সোচ্চার হতে হবে, যারা সুস্থ স্বাভাবিক এবং জীবনযাপন করতে চায় এবং সুস্থ স্বাভাবিক মনোভাবাপন্ন, তাদের কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কেননা দেশটি তাদের, এবং এই ঘোষিত কিছু 10 থেকে 15% জঙ্গি গোষ্ঠী যারা কিন্তু দেশটাকে শরিয়া শাসনের পথে নিয়ে যাচ্ছেন, যা করে আফগানিস্তান, পাকিস্তান এবং অন্যান্য কিছু সিরিয়া, এইসব মুসলিম স্টেটগুলো শেষ হয়ে গেছে, সেদিকে কিন্তু বাংলাদেশ ধাবিত হচ্ছে এবং তারা কিন্তু টেনে সেদিকে নিয়ে যাচ্ছেন। এর থেকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আপনাদের এবং আপনাদেরই রুখে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে। নচেত কিন্তু আপনাদের কিন্তু
ভবিষ্যৎ বা আপনাদের সন্তান যারা রয়েছে বা উত্তরসূরির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এটা আপনাদের মানতে হবে বাস্তবতাটা। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর লম্বা করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।